রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদি আরবে যুদ্ধ বিমান মোতায়েন করল পাকিস্তান। ভারতে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে মুসলমানদের। ভারত বাংলাদেশ ক্রিকেট উত্তেজনায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হচ্ছে ইউরোপ। পাকিস্তান তাদের F-16 অ্যাডভান্স ফাইটার জেট মোতায়েন করেছে সৌদি আরবে। স্পিয়ার্স অফ ভিক্টোরি 2026 বহুজাতিক সামরিক মহড়ার অংশ হিসেবে 18 জানুয়ারি সৌদি আরবে পাকিস্তান এই যুদ্ধ বিমান মোতায়েন করল। এর মাধ্যমে পাকিস্তান তাদের ঘনিষ্ঠ মিত্রদের সাথে নিয়ে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতার ভূমিকায় অবতীর্ণ হল। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ এ বিমান মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার, বাহরাইন সহ আরও অনেক দেশ। আধুনিক যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের কমব্যাট রেডিনেসের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এই মহড়া। 18 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিমান মহড়া। মহড়ায় কাতার মোতায়েন করেছে তাদের কাছে থাকা ইউরোফাইটার টাইফুন, গ্রিস মোতায়েন করেছে ফ্রান্সের তৈরি রেফালে ফাইটার জেট, যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে তাদের কাছে থাকা সর্বাধুনিক F-16 ফাইটার জেট, KC-135 ফুয়েল ট্যাঙ্কার। সৌদি আরব মোতায়েন করেছে তাদের কাছে থাকা আধুনিক F-15 ঈগল সহ বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান। 15টি দেশ থেকে কমপক্ষে 70টি যুদ্ধ বিমান অংশ নিচ্ছে মহড়ায়। তবে এই মহড়া পাকিস্তানের জন্য খুবই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ গ্রিস, ফ্রান্সের তৈরি রেফালে ফাইটার জেট মোতায়েনের কারণ ভারতের কাছে রয়েছে ফ্রান্সের তৈরি রেফালে ফাইটার জেট। সৌদির মহড়ায় রেফালে মোতায়েনের কারণে পাকিস্তান ভালোভাবে জানতে পারবে রেফালে ফাইটার জেটের বিভিন্ন দিক সম্পর্কে, যা ভারতের রেফালে ফাইটার জেট মোকাবেলায় কাজে লাগাতে পারবে পাকিস্তানে তাদের কাছে থাকা যেসব F-16 ফাইটার জেট মোতায়েন করেছে সেগুলো ব্লক 52 অ্যাডভান্স ফাইটার জেট ভার্সন। এতে রয়েছে আধুনিক অ্যাভিওনিক্স এবং উইপন সিস্টেম, হাই পারফরম্যান্স মিশন সক্ষমতা। ভারতে বিভিন্ন রাজ্যে নানা উপায়ে মুসলমানদের বাদ দেওয়া হচ্ছে ভোটার তালিকা থেকে। ভোটার তালিকা প্রণয়নের কাজে নিয়োজিত রাজস্থানের স্কুল শিক্ষক কীর্তি কুমার বলেছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে মুসলমানদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এবং নতুন কোনো মুসলমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করতে। এ ধরনের চাপের কাছে নতি স্বীকার না করে কীর্তি কুমার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কীর্তি কুমার হুমকি দিয়েছেন, তার উপর যদি এ ধরনের অন্যায় চাপ সৃষ্টি বন্ধ না হয় তাহলে তিনি জেলা প্রশাসকের অফিসের সামনে গিয়ে আত্মহত্যা করবেন। রাজস্থান একটি বিজেপি শাসিত রাজ্য। আত্মহত্যার হুমকি দেওয়া কীর্তি কুমার শ্রীকৃষ্ণ ইংলিশ মিডিয়াম স্কুলের একজন শিক্ষক। কীর্তি কুমার জানিয়েছেন, বিজেপির এক স্থানীয় নেতা ফোনে তাকে বলেছেন তার এলাকার একটি বুথ এলাকার 470 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। এর একমাত্র কারণ তারা মুসলিম। কীর্তি কুমার বলেন, বিজেপি নেতার কথা না শুনলে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইতোমধ্যে রাজস্থানে 3 জন ভোটার কর্মকর্তা আত্মহত্যা করেছেন। ভোটার তালিকা করতে গিয়ে রাজনৈতিক চাপ আর নির্বাচন কমিশনের নিত্য নতুন উদ্ভট ফরমান সহ্য না করতে পেরে তারা আত্মহত্যা করেছেন। কীর্তি কুমারের এই হুমকির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে গোটা ভারতে। উঠে এসেছে মোদির তীব্র মুসলিম বিদ্বেষ আর মুসলমানদের বিরুদ্ধে জঘন্য সব কর্মকাণ্ডের ঘটনা। কিন্তু কীর্তি কুমারের অভিযোগের বিষয়ে কোনো প্রতিকারমূলক পদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশন। এ ধরনের অভিযোগের কোনো পাত্তাই দিচ্ছে না কমিশন। বর্তমানে ভারতের 12টি রাজ্যে চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, যার নাম SIR। প্রতিটি ঘরে ঘরে গিয়ে নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করা এবং মৃত ও বিভিন্ন কারণে ভুয়া ভোটারদের নাম বাতিল করার কার্যক্রম চলছে। কিন্তু ব্যাপক অভিযোগ উঠেছে, নানা অজুহাতে তালিকা থেকে মুসলমান ভোটারদের নাম বাতিল করা হচ্ছে। আবার তালিকায় মুসলমানদের নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার কাজও নানাভাবে ঠেকানোর ব্যবস্থা করা হচ্ছে। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারত দ্রুত ধর্মনিরপেক্ষ দেশ থেকে উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে। ভারতের সাংবাদিক সুব্রত বসু বলেছেন, বর্তমানে SIR নিয়ে যা হচ্ছে তা নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টকে সত্য প্রমাণ করছে। তিনি বলেন, কোনো অবস্থাতেই বাড়ছে না মোদির ভোটার। নির্বাচন কমিশন নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নিয়েছে মোদির পক্ষে ভোটার বৃদ্ধির জন্য, কিন্তু তাতেও কাজ না হয় এবার আরও হীন চক্রান্ত করা হচ্ছে SIR নিয়ে।
এর ফলে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন প্রকৃত ভোটাররা। বিজেপি বিরোধী হওয়ায় নোবেল বিজয়ী অমর্ত্য সেনের মতো ব্যক্তিত্ব বাদ যায়নি এই হয়রানি থেকে। নতুন এ ভোটার তালিকার কাজে যারাই মোদী বিরোধী বলে মনে করা হচ্ছে তাদেরই নানাভাবে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন এলাকায় বিজেপি নেতারা প্রকাশ্যে সরাসরি বলছেন মুসলিম ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য, আর এতে সহায়তা করছে নির্বাচন কমিশন। বর্তমানে 12টি রাজ্যে SIR এর নামে তাণ্ডব চলছে বলে অভিযোগ করেন সুব্রত বসু। সুব্রত বসু বলেছেন, মোদী বিরোধী মতের প্রত্যেকটি মানুষকেই টার্গেট করা হচ্ছে SIR এর নামে। বিখ্যাত ভারতের সুরকার AR রহমান বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মুসলিম পরিচয়ের কারণে তিনি কাজ পাচ্ছেন না বলিউডে। বর্তমানে তার হাতে কোনো কাজ নেই। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন সাম্প্রদায়িকতাকে। তার এই অভিযোগ নিয়েও ভারতে বর্তমানে তোলপাড় চলছে, কারণ AR রহমানের এই অভিযোগ সারা বিশ্বে মোদী সরকারের ধর্মনিরপেক্ষতার মুখোশ খুলে দিয়েছে। বাংলাদেশ ভারত ক্রিকেট উত্তেজনায় এবার বাংলাদেশের পাশে জোরালো অবস্থান নিতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, বাংলাদেশ যদি নিরাপত্তার কারণে ভারতে আসন্ন T20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে না যায় তাহলে পাকিস্তানও বর্জন করতে পারে T20 বিশ্বকাপ। রোববার পাকিস্তানের কর্মকর্তাদের সূত্রে টাইমস অফ ইসলামাবাদ প্রকাশ করেছে খবরে বলা হয়েছে, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নিরাপত্তা ইস্যুতে ভারত ও ICC কি পদক্ষেপ নেয় তার দিকে নজর রাখছে পাকিস্তান। ভারত ও ICC যদি এ বিষয়ে সন্তোষজনক সুরাহা করতে না পারে এবং বাংলাদেশ যদি খেলায় অংশ নেওয়ার সুযোগ না পায় তাহলে পাকিস্তানও বর্জন করতে পারে বিশ্বকাপ T20 খেলা। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, ভারত বাংলাদেশ ক্রিকেট সংকটের প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তানের সাথে। এ বিষয়ে বাংলাদেশ পাকিস্তানের সহযোগিতা চেয়েছে এবং নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। জবাবে পাকিস্তান দ্রুত বাংলাদেশকে জানিয়েছে তারা বাংলাদেশের পাশে থাকবে। পাকিস্তান ইতোমধ্যে বলেছে, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ নির্ধারণের যে দাবি জানানো হয়েছে তা মেনে নেওয়ার জন্য। পাকিস্তানের এই দাবির ফলে আরও বড় চাপে পড়ল ICC। ভারত তাদের ঘরোয়া ক্রিকেট থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর T20 বিশ্বকাপ ক্রিকেট থেকেও মোস্তাফিজকে বাদ দেওয়ার আবদার তোলে। এ প্রেক্ষিতে বাংলাদেশ ভারতে ক্রিকেট খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশে ভারতের ঘরোয়া ক্রিকেট খেলা সম্প্রচারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিয়ে দুই দেশের মধ্যে চলছে কূটনৈতিক উত্তেজনা। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ইউরোপ। বিশেষ করে গ্রিনল্যান্ডকে দখলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে শনিবার ট্রাম্প 8টি দেশের বিরুদ্ধে শুল্ক আরোপের ঘোষণার পর জেগে উঠেছে ইউরোপ। CNN এর বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউরোপের সব দেশকে একসুরে কথা বলা ও অবস্থান নিতে দেখা যায় না তেমন, কিন্তু এবার সেটা ঘটতে যাচ্ছে। শনিবার ট্রাম্পের শুল্ক আরোপ ঘোষণার পর রোববার ব্রাসেলসে জরুরি বৈঠকে মিলিত হয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের সব দেশের রাষ্ট্রদূতরা। ট্রাম্পের প্রতি বিশেষ ভক্ত ইতালির প্রধানমন্ত্রী মেলানিও গ্রিনল্যান্ড ঘিরে শুল্ক আরোপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। CNN এর বিশ্লেষণে বলা হয়েছে, ইউরোপের জন্য হয়তো এটি শেষ ওয়েক আপ কল নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, কারণ যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখল করে তাহলে ইউরোপে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধের আর কোনো উপায় থাকবে না তাদের। চীন নির্মিত বিশ্বের সবচেয়ে বড় ড্রোন হিসেবে আলোচিত ঝুটিয়ান শুধু একটি নতুন অস্ত্র বা প্রযুক্তি নয়, বরং এটি একবিংশ শতাব্দীর সামরিক চিন্তাধারার গভীর রূপান্তর ও সক্ষমতার প্রতীক। সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন প্রযুক্তি যে দ্রুত গতিতে যুদ্ধক্ষেত্র, কূটনীতি, গোয়েন্দা কার্যক্রম ও বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে, ঝুটিয়ান সেই ধারার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ও কৌশলগত বহিঃপ্রকাশ। এটি এমন এক সময় আবির্ভূত হয়েছে যখন মানবচালিত যুদ্ধবিমান ধীরে ধীরে ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, আর স্বয়ংক্রিয় ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্ল্যাটফর্মগুলো ভবিষ্যৎ যুদ্ধের কেন্দ্রবিন্দুতে অবস্থান নিচ্ছে। ঝুটিয়ানকে তাই শুধু একটি বড় ড্রোন হিসেবে নয়, বরং চীনের সামরিক শিল্প সক্ষমতা, প্রযুক্তিগত আত্মবিশ্বাস ও বৈশ্বিক কৌশলগত উচ্চাকাঙ্ক্ষার সম্মিলিত প্রতিফলন হিসেবে দেখতে হয়। ঝুটিয়ান নামটি চীনা সাংস্কৃতিক ও প্রতীকী অর্থ বহন করে। চীনা ভাষায় ঝু শব্দটি আকাশ, মহাশূন্য বা উচ্চতার ক্ষেত্রে প্রকাশ করে এবং তিয়ান অর্থ স্বর্গ বা আকাশ। নামের মধ্যে ইঙ্গিত রয়েছে যে এটি আকাশে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরি হয়েছে। আকার, বহন ক্ষমতা ও পরিসরের দিক থেকে এটি প্রচলিত ড্রোন ধারণাকে ছাড়িয়ে গেছে। সাধারণত ড্রোন বলতে ছোট বা মাঝারি আকারের মানববিহীন উড়োজাহাজ বোঝালেও ঝুটিয়ান কার্যত একটি বিশাল আকাশযান, যার ডানার বিস্তার অনেক মানবচালিত বিমানের কাছাকাছি।
এর উদ্দেশ্য শুধু নজরদারি নয়, বরং দীর্ঘ সময় ধরে আকাশে অবস্থান, বহু ধরনের অস্ত্র বহন, সমন্বিত নেটওয়ার্ক যুদ্ধ পরিচালনা এবং প্রয়োজনে অন্য ছোট ড্রোন বা গোলাবারুদ বহন ও নিক্ষেপ করা। প্রযুক্তিগত দিক থেকে ঝুটিয়ান চীনের ড্রোন উন্নয়নের কয়েক দশকের অভিজ্ঞতার ফল। চীন শুরুতে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল থাকলেও ধীরে ধীরে নিজস্ব গবেষণা ও উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে। ঝুটিয়ান সেই বিনিয়োগের সর্বোচ্চ ফসল। এর কাঠামোতে হালকা কিন্তু শক্তিশালী কম্পোজিট উপকরণ ব্যবহার করা হয়েছে, যা একদিকে ওজন কমায়, অন্যদিকে দীর্ঘস্থায়িত্ব বাড়ায়। ইঞ্জিন ও শক্তি ব্যবস্থায় জ্বালানি দক্ষতার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে এটি একটানা বহু ঘন্টা এমনকি দিনব্যাপী আকাশে থাকতে পারে। এই দীর্ঘস্থায়ী উড্ডয়ন ক্ষমতা আধুনিক যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে নিরবিচ্ছিন্ন নজরদারি, লক্ষ্য চিহ্নিতকরণ ও তাৎক্ষণিক হামলার সক্ষমতা তৈরি হয়। ঝুটিয়ানের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হল এর বহুমুখী মিশন সক্ষমতা। এটি কেবল একটি কাজের জন্য সীমাবদ্ধ নয়। নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করা ছাড়াও এটি আকাশ থেকে স্থল ও সমুদ্রে হামলা চালাতে পারে, ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা করতে পারে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করার মতো সাইবার ও ইলেকট্রনিক আক্রমণেও অংশ নিতে পারে। এর অভ্যন্তরীণ ও বাহ্যিক অস্ত্রবহন ব্যবস্থায় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, বোমা ও স্মার্ট গোলাবারুদ যুক্ত করা সম্ভব। এর ফলে ঝুটিয়ান একদিকে শত্রুর গভীরে আঘাত হানতে পারে, অন্যদিকে কম ঝুঁকিতে উচ্চ মূল্যের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এই ড্রোনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ড্রোন ক্যারিয়ারের ধারণা। ঝুটিয়ানকে এমনভাবে নকশা করা হয়েছে যাতে এটি আকাশে থাকা অবস্থায় একাধিক ছোট ড্রোন বা লয়টারিং মিউনিশন বহন করতে পারে এবং নির্দিষ্ট স্থানে পৌঁছে সেগুলো নিক্ষেপ করতে পারে। এই ছোট ড্রোনগুলো পরে আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে পারে বা নজরদারি করতে পারে। এর ফলে যুদ্ধক্ষেত্রে ঝাঁক ভিত্তিক বা সোয়ার্ম কৌশল বাস্তবায়ন সহজ হয়। শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় চ্যালেঞ্জ, কারণ একসঙ্গে বহু লক্ষ্য মোকাবেলা করা অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল। কৃত্রিম বুদ্ধিমত্তা ঝুটিয়ানের কার্যকারিতার কেন্দ্রে অবস্থান করছে। এটি শুধু দূর থেকে নিয়ন্ত্রিত একটি যন্ত্র নয়, বরং নির্দিষ্ট পরিস্থিতিতে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নিতে সক্ষম। উন্নত সেন্সর, ডেটা ফিউশন ও অ্যালগরিদমের মাধ্যমে এটি নিজেই হুমকি শনাক্ত করতে পারে, অগ্রাধিকার নির্ধারণ করতে পারে এবং মানব অপারেটরের নির্দেশ ছাড়াও কিছু সীমার মধ্যে কাজ চালিয়ে যেতে পারে। যদিও সম্পূর্ণ স্বায়ত্তশাসিত অস্ত্র নিয়ে আন্তর্জাতিকভাবে বিতর্ক রয়েছে, চীন স্পষ্টভাবে দেখাচ্ছে যে ভবিষ্যৎ যুদ্ধে মানব যন্ত্র সমন্বিত সিদ্ধান্ত গ্রহণই মূলধারা হবে। ঝুটিয়ান শুধু প্রযুক্তিগত নয়, ভূরাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। এটি চীনের সেই কৌশলের অংশ যার মাধ্যমে দেশটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ করতে চায়। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে উন্নত ড্রোন প্রযুক্তিতে এগিয়ে থাকলেও ঝুটিয়ানের মতো প্ল্যাটফর্ম দেখাচ্ছে যে চীন দ্রুত সেই ব্যবধান কমিয়ে আনছে, এমনকি কিছু ক্ষেত্রে অতিক্রমও করেছে। আকার, বহন ক্ষমতা ও ড্রোন ক্যারিয়ারের ধারণার দিক থেকে ঝুটিয়ান যুক্তরাষ্ট্রের প্রচলিত ড্রোনগুলোর চেয়ে আলাদা মাত্রা যোগ করেছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে এর প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দক্ষিণ চীন সাগর, তাইওয়ান প্রণালী ও পূর্ব চীন সাগরের মতো স্পর্শকাতর এলাকায় ঝুটিয়ান চীনের নজরদারি ও প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়াতে পারে। দীর্ঘ সময় আকাশে থাকার কারণে এটি শত্রু নৌবহর, বিমান চলাচল ও ঘাঁটির উপর নিরবিচ্ছিন্ন নজর রাখতে পারে। সংকটের মুহূর্তে এটি দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম, যা কৌশলগত হিসেব নিকেশে বড় পরিবর্তন আনতে পারে। অর্থনৈতিক ও শিল্প দৃষ্টিকোণ থেকেও ঝুটিয়ান গুরুত্বপূর্ণ। চীনের সামরিক শিল্প কমপ্লেক্স যে পরিমাণে উন্নত হয়েছে, ঝুটিয়ান তার একটি প্রদর্শনী। এটি শুধু অভ্যন্তরীণ ব্যবহারের জন্য নয়, ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। চীন ইতিমধ্যে ড্রোন রপ্তানিতে বিশ্ববাজারে বড় খেলোয়াড়। ঝুটিয়ানের মতো উন্নত প্ল্যাটফর্ম যদি কোনো রূপে আন্তর্জাতিক বাজারে আসে, তাহলে তা বৈশ্বিক অস্ত্র বাজারের ভারসাম্য বদলে দিতে পারে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য যারা তুলনামূলক কম খরচে উন্নত সামরিক সক্ষমতা অর্জন করতে চায়। তবে ঝুটিয়ান নিয়ে সমালোচনা ও উদ্বেগও কম নয়। এত বড় জটিল ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ
সহজ নয়। প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা, সাইবার নিরাপত্তা ও ইলেকট্রনিক জ্যামিংয়ের ঝুঁকি সবসময় থাকবে। শত্রুপক্ষ যদি এর যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করতে পারে বা নিয়ন্ত্রণ দখল করতে পারে, তাহলে এই বিশাল প্ল্যাটফর্মে উল্টো ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। তাছাড়াও স্বায়ত্তশাসিত অস্ত্র ব্যবহার নৈতিক ও আইনি বাধ্যবাধকতা রয়েছে, যা আন্তর্জাতিক পরিসরে ভবিষ্যতে আরও তীব্র বিতর্কের জন্ম দেবে। ঝুটিয়ান আধুনিক যুদ্ধের দর্শনেরও পরিবর্তনের ইঙ্গিত দেয়। আগে আকাশ যুদ্ধে মানব পাইলটের দক্ষতা ও সাহস ছিল কেন্দ্রীয় বিষয়। এখন সেই জায়গা দখল করছে অ্যালগরিদম, সেন্সর ও ডাটা লিঙ্ক। ঝুটিয়ান দেখাচ্ছে যে ভবিষ্যৎ যুদ্ধ হয়তো কম মানবিক ঝুঁকিপূর্ণ হবে, কিন্তু একই সঙ্গে আরও দ্রুত, আরও জটিল এবং আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে। সিদ্ধান্ত গ্রহণের গতি এতটাই বেড়ে যেতে পারে যে মানবিক বিচার বিবেচনার জন্য সময় কমে যেতে পারে, যা ভুল হিসাবের ঝুঁকি বাড়ায়। চীনের অভ্যন্তরীণ রাজনীতিতেও ঝুটিয়ানের প্রতীকী মূল্য আছে। এটি প্রযুক্তিগত স্বনির্ভরতার বার্তা দেয়, যা চীনা নেতৃত্ব দীর্ঘদিন ধরে গুরুত্ব দিয়ে আসছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ও প্রযুক্তি নিয়ন্ত্রণের যুগে ঝুটিয়ানের মতো প্রকল্প দেখায় যে চীন নিজস্ব পথেই উচ্চ প্রযুক্তি সামরিক ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। এটি দেশের জনগণের কাছে জাতীয় গর্বের বিষয় এবং আন্তর্জাতিক অঙ্গনে শক্তির প্রদর্শন। ভবিষ্যতের দিকে তাকালে ঝুটিয়ান হয়তো আরও উন্নত রূপে আসবে। কৃত্রিম বুদ্ধিমত্তা আরও শক্তিশালী হবে, সেন্সর আরও সংবেদনশীল হবে এবং ড্রোন সোয়ার্ম কৌশল আরও পরিশীলিত হবে। হয়তো একসময় ঝুটিয়ান শুধু অস্ত্রবাহী প্ল্যাটফর্ম নয়, বরং আকাশে ভাসমান কমান্ড সেন্টার হিসেবে কাজ করবে। সেখান থেকে পুরো যুদ্ধক্ষেত্রের ড্রোন ও রোবোটিক সিস্টেম নিয়ন্ত্রিত হবে। সেই ভবিষ্যৎ এখনও পুরোপুরি আসেনি, কিন্তু ঝুটিয়ান তার স্পষ্ট পূর্বাভাস। সব মিলিয়ে ঝুটিয়ানকে আলাদা করে দেখার সুযোগ নেই। এটি একদিকে প্রযুক্তিগত অগ্রগতি, অন্যদিকে কৌশলগত সংকেত। এটি দেখায় যে আধুনিক যুদ্ধ আর কেবল সেনা ও ট্যাঙ্কের লড়াই নয়, বরং তথ্য, অ্যালগরিদম ও আকাশে আধিপত্যের প্রতিযোগিতা। ঝুটিয়ান সেই প্রতিযোগিতায় চীনের শক্ত অবস্থান জানান দেয়। এর সফলতা বা সীমাবদ্ধতা যাই হোক না কেন, একটি বিষয় নিশ্চিত, ঝুটিয়ান আধুনিক সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ যুদ্ধের চরিত্র বোঝার জন্য এটি একটি অনিবার্য রেফারেন্স পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের সম্ভাব্য ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করছে। প্রায় এক দশক ধরে মুসলিম বিশ্ব রাজনৈতিক বিভাজন, আঞ্চলিক সংঘাত, পরাশক্তির হস্তক্ষেপ এবং নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যাচ্ছে। সিরিয়া যুদ্ধ, ইয়েমেন সংকট, গাজায় চলমান রক্তক্ষয়ী আগ্রাসন, ইরান ইসরায়েল উত্তেজনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিণতিতে বৈশ্বিক শক্তির ভারসাম্য পরিবর্তন, সব মিলিয়ে মুসলিম প্রধান দেশগুলো নতুন করে নিজেদের নিরাপত্তা ও কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছে। এই প্রেক্ষাপটেই পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা কাঠামো গঠনের আলোচনা নতুন মাত্রা পাচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী রাজা হায়াত হারাজের বক্তব্য অনুযায়ী প্রায় 10 মাস ধরে এই 3 দেশের মধ্যে একটি খসড়া প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং সেটি বর্তমানে পাইপলাইনে রয়েছে। তার বক্তব্যে স্পষ্ট যে এটি কেবল একটি তাৎক্ষণিক বা প্রতীকী উদ্যোগ নয়, বরং দীর্ঘ আলোচনার ফল এবং কৌশলগত গুরুত্ব সম্পন্ন একটি প্রক্রিয়া। যদিও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আনুষ্ঠানিকভাবে এখনও কোনো চুক্তি স্বাক্ষরের কথা অস্বীকার করেছেন, তবু তিনি যে ভাষায় আঞ্চলিক নিরাপত্তা প্ল্যাটফর্ম, পারস্পরিক আস্থা এবং যৌথ সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেছেন, তা এই উদ্যোগের গভীরতা ও দীর্ঘমেয়াদী লক্ষ্যকে স্পষ্ট করে। এই সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিকে বুঝতে হলে প্রথমেই পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক এই 3 দেশের পৃথক কৌশলগত অবস্থান ও নিরাপত্তা উদ্বেগ বিশ্লেষণ করা জরুরি। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি পারমাণবিক শক্তিধর দেশ, যার প্রধান নিরাপত্তা উদ্বেগ ভারতের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা, কাশ্মীর সংকট, সীমান্ত উত্তেজনা এবং অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং পশ্চিমা শক্তির চাপের মধ্যেও পড়ে গেছে। এই অবস্থায় পাকিস্তান এমন মিত্র খুঁজছে যারা কেবল কূটনৈতিক নয়, সামরিক ও প্রযুক্তিগত সহায়তাও দিতে পারে। অন্যদিকে সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশগুলোর একটি হলেও সামরিক দিক থেকে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির উপর নির্ভরশীল। ইয়েমেন যুদ্ধ সৌদি আরবকে দেখিয়েছে যে কেবল অর্থ ও আধুনিক অস্ত্র থাকলেই নিরাপত্তা নিশ্চিত হয় না, প্রয়োজন নিজস্ব কৌশলগত গভীরতা এবং আঞ্চলিক নির্ভরযোগ্য মিত্র।
একই সঙ্গে ইরানের সঙ্গে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা, গাজা যুদ্ধের পর ইসরায়েল প্রশ্নে মুসলিম জনমতের চাপ এবং যুক্তরাষ্ট্রের নীতির অনিশ্চয়তা সৌদি নেতৃত্বকে নতুন বিকল্প ভাবতে বাধ্য করেছে। তুরস্ক আবার এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি। ন্যাটোর সদস্য হয়েও তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা জোটের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। সিরিয়া, লিবিয়া, কুর্দি প্রশ্ন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক, S-400 ক্ষেপণাস্ত্র কেনা, সব মিলিয়ে তুরস্ক নিজেকে একটি স্বাধীন আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। প্রতিরক্ষা শিল্পে তুরস্কের উল্লেখযোগ্য অগ্রগতি, বিশেষ করে ড্রোন প্রযুক্তি, সামরিক যান ও নৌযানে স্বনির্ভরতা তাকে মুসলিম বিশ্বের জন্য একটি সম্ভাব্য সামরিক প্রযুক্তি সরবরাহকারী এবং অংশীদার হিসেবে তুলে ধরছে। এই তিন দেশের স্বার্থ যখন এক বিন্দুতে মিলিত হয় তখন একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির ধারণা বাস্তবসম্মত হয়ে ওঠে। পাকিস্তান তুরস্কের কাছ থেকে আধুনিক সামরিক প্রযুক্তি ও প্রশিক্ষণ পেতে পারে। সৌদি আরব অর্থনৈতিক ও আর্থিক সক্ষমতা দিয়ে যৌথ প্রকল্পে বিনিয়োগ করতে পারে, আর তুরস্ক তার প্রতিরক্ষা শিল্পের বাজার ও রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারে। একই সঙ্গে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা থেকে একটি পরোক্ষ কৌশলগত নিশ্চয়তা পেতে পারে, যদিও এটি আনুষ্ঠানিকভাবে কখনোই স্বীকার করা হয় না। এই সম্ভাব্য চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি মুসলিম বিশ্বের মধ্যে একটি বিকল্প নিরাপত্তা কাঠামোর ইঙ্গিত দেয়। দীর্ঘদিন ধরে মুসলিম প্রধান দেশগুলো নিরাপত্তার প্রশ্নে বাইরের শক্তির উপর নির্ভরশীল ছিল, যুক্তরাষ্ট্র, রাশিয়া বা ইউরোপীয় শক্তি। এর ফলে অঞ্চলভিত্তিক সমস্যা সমাধানের বদলে অনেক সময় সংঘাত আরও জটিল হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে যে বহিরাগত আধিপত্য ও অবিশ্বাস শব্দগুলো এসেছে, সেগুলো এই বাস্তবতারই প্রতিফলন। এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি যদি বাস্তবায়িত হয় তবে তা বৃহত্তর আঞ্চলিক সহযোগিতার একটি ভিত্তি তৈরি করতে পারে। তবে এই উদ্যোগের সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে। প্রথমত, এই তিন দেশের মধ্যে রাজনৈতিক ও কৌশলগত অগ্রাধিকারের পার্থক্য। পাকিস্তানের মূল ফোকাস দক্ষিণ এশিয়া ও ভারত, সৌদি আরবের মূল উদ্বেগ ইরান ও মধ্যপ্রাচ্য, আর তুরস্কের দৃষ্টি সিরিয়া, পূর্ব ভূমধ্যসাগর ও ইউরোপমুখী। এই ভিন্ন ভিন্ন অগ্রাধিকারকে একটি যৌথ প্রতিরক্ষা কাঠামোর মধ্যে সমন্বয় করা সহজ নয়। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির প্রতিক্রিয়া একটি বড় প্রশ্ন। সৌদি আরব ও তুরস্ক উভয়ই দীর্ঘদিন পশ্চিমা সামরিক ব্যবস্থার সঙ্গে যুক্ত। পাকিস্তানও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা করেছে। একটি স্বতন্ত্র মুসলিম নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোট পশ্চিমা কৌশলগত স্বার্থের সঙ্গে সংঘর্ষে যেতে পারে, বিশেষ করে যদি এটি অস্ত্র কেনা, প্রযুক্তি স্থানান্তর বা সামরিক সমন্বয়ের ক্ষেত্রে পশ্চিমা নির্ভরতা কমিয়ে আনে। তৃতীয়ত, আঞ্চলিক প্রতিক্রিয়া। ইরান এই উদ্যোগকে কিভাবে দেখবে সেটাও গুরুত্বপূর্ণ। সৌদি আরব ও ইরানের সাম্প্রতিক সম্পর্ক উন্নয়ন সত্ত্বেও পারস্পরিক অবিশ্বাস পুরোপুরি কাটেনি। পাকিস্তান ইরানের সঙ্গে সীমান্ত ভাগ করে নেয় এবং তুরস্ক ও ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখে। তাই এই ত্রিপক্ষীয় চুক্তি যেন কোনোভাবেই ইরান বিরোধী সামরিক জোট হিসেবে উপস্থাপিত না হয়, সেটি নিশ্চিতভাবে করা হবে একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। এই চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হল প্রতিরক্ষা শিল্প ও যৌথ উৎপাদন। পাকিস্তান ইতিমধ্যে F-17 যুদ্ধবিমান সহ কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে যৌথ উৎপাদনের অভিজ্ঞতা অর্জন করেছে। তুরস্কের ড্রোন ও সামরিক প্রযুক্তির সাফল্য বিশ্বব্যাপী আলোচিত। সৌদি আরব তার ভিশন 2030-এর আওতায় প্রতিরক্ষা শিল্পে স্থানীয়করণ ও বিনিয়োগ বাড়াতে চায়। এই তিন দেশের যৌথ উদ্যোগ ভবিষ্যতে অস্ত্র উৎপাদন, প্রযুক্তি বিনিময় ও প্রশিক্ষণের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত খুলতে পারে। সবশেষে এই সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিকে শুধু একটি সামরিক জোট হিসেবে দেখা যথেষ্ট নয়। এটি আসলে মুসলিম বিশ্বের ভেতরে আত্মবিশ্বাস পুনর্গঠনের একটি প্রচেষ্টা, যেখানে আঞ্চলিক শক্তিগুলো নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করার পথে এগুতে চায়। যদিও এখনও আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়নি এবং ভবিষ্যৎ অনিশ্চিত, তবুও এই আলোচনা এই পর্যায়ে প্রমাণ করে যে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক বিদ্যমান বৈশ্বিক ব্যবস্থার বাইরে গিয়ে নতুন কৌশলগত সম্ভাবনা অনুসন্ধান করছে। এই উদ্যোগ সফল হলে তা শুধু এই তিন দেশের নয়, বরং সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।